দোকান বরাদ্দে সেকেলে নীতিতে আটকায় এনএসসি। বছরে রাজস্ব হারাচ্ছে শত কোটি। সুযোগ নিয়ে লাখ টাকা আয় করছে অসাধুরা। অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না ক্রীড়া পরিষদ। অনূর্ধ্ব 20 সাফ শিরোপা জয়ী 4 ফুটবলারকে নিয়ে ভুটান গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 5 ও 8 সেপ্টেম্বর খেলবে দুটি প্রীতি ম্যাচ। জয়ই লক্ষ্য জামাল ভুঁইয়াদের। নতুন যে দুইজন আসছে আমরা চাবো ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে। ম্যাচটা জিতে যেন আমরা র্যাঙ্কিং একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। জাতীয় ক্রীড়া পরিষদের দোকান বরাদ্দের সেকেলে নীতির কারণে বছরে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ তার সুবিধা ঠিকই নিচ্ছে দোকান বরাদ্দ পাওয়া অসাধু ব্যক্তিরা। শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই সুবিধা নিচ্ছে 80% বেশি। বিষয়টি জানার পরও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। এসএম ইকবালের রিপোর্ট। মোট 21টি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে। তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। রাজধানীতে থাকা এনএসসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা 1074টি, যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় 7,30,73,000 টাকা। এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই। কিন্তু কেন? বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ। শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ। জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা 297। প্রতি স্কোয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় নিচতলার জন্য 26 টাকা 70 পয়সা আর দোতলার জন্য 22 টাকা 23 পয়সা। সেই হিসেবে 400 স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে 10,680 টাকা। কিন্তু এই দোকানে দিচ্ছেন কত? মার্কেট তো এগুলো দেখা গেছে অন্যান্য মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া এই জায়গাটা। মোটামুটি যদি হচ্ছে আমরা মোটামুটি আমাদের দেখা গেছে এটা তো আসলে প্রায় আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে। সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি, গোজামিল দেওয়ার সুযোগ নেই। তাই ঘটনার আরো ভেতরে যেতে চাই। ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের 9 নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল গঙের কাছে, কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম। ইস্টার্ন মার্কেটে তো 80% দোকানই ভাড়া। দেখা গেছে অনেক মালিক এই জায়গায় আপনার একজনের হাতে তার নাই এই জিনিসটা। যেভাবে নিয়ে যার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে, বা দ্বিতীয় তৃতীয় পক্ষ হলে আরেকটু বেশি হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা। ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা। এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র 7 কোটির আশেপাশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাকের ডগায় বসে বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হওয়ার খবর নিশ্চয়ই অজানা নয় এনএসসি কর্মকর্তাদের, কিন্তু তারা নির্বিকার। এই বিষয়ে কথা বলতে গেলেও গণমাধ্যম উপেক্ষা করেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। তবে সাবেক এনএসসি পরিচালকের দাবি, কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এত অনীহা। কেন দোকান ভাড়া বাড়ায়নি? কেন আমার 30 টাকা ভাড়া করতে হলো? এটা কি আগে যারা ছিল তারা জানতো না? নিশ্চয়ই জানতো। তারা কোনো হয়তো আমি জানি না, হয়তো কোনো সুবিধা নিয়ে তাদের এই দোকানদার সমিতিকে সুবিধা দিয়েছে। অরিজিনাল মালিক সঙ্গে আমাদের এনএসসির চুক্তি, কিন্তু ওরা করে কি আরেকটা চুক্তি করে সাবনেটের সঙ্গে, সে পয়সাটা সে পায়, মানে বিজনেস না করে কিন্তু পাচ্ছে। শুধু স্থায়ী দোকান নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভ্রাম্যমাণ টং দোকান, এমনকি পার্কিং ইজারা নিয়েও আছে অনিয়মের অভিযোগ। এইসব ক্ষেত্র থেকে আরও বেশি রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও তা উপেক্ষিত দিনের পর দিন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচ হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই জয় নিয়ে দেশে ফিরতে চায় ফুটবলাররা।
এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের বহরে মিরাজুল ইসলাম ও শাকিল আহমেদ তপু। দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক আসছে সফলতা, সেই ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ফুটবল দল। জামাল ভুঁইয়াদের এবারের গন্তব্য ড্রাগনের দেশ ভুটান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিম বাস থেকে নেমেই ম্যানেজার আমের খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তপু মুরসালিনরা। বিমানবন্দরে প্রাণবন্ত পুরো দল। জুনিয়রদের সফলতা থেকেই যেন অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন বিশ্বনাথ ফাহিমরা। আর সবার মধ্যমণি প্রথমবারের মতো জাতীয় দলের বহরে থাকা মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু। দেশের মাটিতে পুরো দল নিয়ে অনুশীলন করার সুযোগ পাননি কোচ হাবিয়ার কাবরেরা। তাই প্রথম ম্যাচের 5 দিন আগেই ভুটানের বিমান ধরেছে পুরো দল। দেশটির উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 6টা প্র্যাকটিস সেশন করবে লাল সবুজ বাহিনী। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভুটানকে হালকাভাবে নিচ্ছেন না কোচ কাবরেরা। প্রথম ম্যাচের আগে আমরা 6টা অনুশীলন সেশন করতে পারবো। আমাদের মূল লক্ষ্য ভুটানের উচ্চতা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। র্যাঙ্কিংয়ে তারা আমাদের থেকে এগিয়ে, তাই তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ঘরের মাঠে তারা শক্ত প্রতিপক্ষ। আমরা দুটো ম্যাচেই জয় নিয়ে ফিরতে চাই। চন্দন এবং রাহুল আমাদের সঙ্গে আগেও ছিল, তপু আর মিরাজুল একেবারেই নতুন। আশা করি তারা দলের সঙ্গে মানিয়ে নেবে। আমি মনে করি এটা ওদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, যে মূল টিমে থাকতে হলে তার কীভাবে থাকতে হবে, সেই জন্য তারা যে অল্প সময়টা পেয়েছে, সেই সময়ে তারা টিমের সাথে এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিতেই জিততে হবে বাংলাদেশকে। সেই সুযোগ হাতছাড়া করতে চায় না ফুটবলাররা। অবশ্যই আমরা জিতার টার্গেট নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এটা টার্গেট থাকবে, কারণ আমরা চাবো যে আমাদের র্যাঙ্কিংটা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার জিততেই হবে। সো আমরা চাবো যে এই ওয়েদারটাকে চ্যালেঞ্জিংটাই আমরা যেন নিতে পারি। নতুন যে 2 জন আসছে, আমরা চাবো ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে। সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে, ইভেন কোচ, অফিসিয়াল যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন আমাদের টিমের সাথে তাড়াতাড়ি যেন মানিয়ে নিতে পারে। ভুটানের বিপক্ষে আগামী 5 ও 8 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। কেবলমাত্র অ্যাওয়ে সিরিজে নয়, হোম সিরিজেও খেলতে হবে সাকিবকে। তবে ভারত সিরিজের আগে কাউন্টি খেলার এনওসি থাকায় আপাতত দেশে আসছেন না সাবেক অধিনায়ক। তার ভবিষ্যৎ নিয়ে ভারত সফরের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের বিষয়েও। তবে ভারত সিরিজের আগেই হয়তো দলের দায়িত্ব ছাড়তে হবে এই লঙ্কানকে। এদিকে বিপিএল এর আগামী মৌসুম আয়োজনে বদ্ধপরিকর বোর্ড। নতুন মৌসুম শুরুর তারিখ 27 ডিসেম্বর। ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের প্রথম পরিচালনা পর্ষদের সভা। প্রেসিডেন্টের চেয়ারে বসার পর রানিং মেটদের নিয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে বসলেন নীতি নির্ধারণী আলোচনায়। কিন্তু শুরুটা খুব একটা স্বস্তির ছিল না তার জন্য, কারণ সাকিব আল হাসান আর চান্ডিকা হাথুরু সিংহে। দল আর বোর্ড যতই সুস্থির থাকতে চাক না কেন, এই দুজনের কাণ্ড কারখানায় কোনোভাবেই যেন সে জো নেই বোর্ড প্রেসিডেন্টের। সাকিবকে নিয়ে আলোচনাটা অবশ্য ইদানিং হরদমই হচ্ছে। কদিন আগে হত্যা মামলার আসামি হয়েছেন। এরপর দুদকে আর্থিক অসঙ্গতির অভিযোগ তদন্তের আবেদন হয়েছে সাবেক অধিনায়কের বিরুদ্ধে। তবে এসব ছাপিয়ে এখন আলোচনায় সাকিবের দেশে ফেরা। মামলার আসামি হওয়ার পর থেকেই সে সম্ভাবনা কমে গেছে অনেকটা। তবে বিসিবি সভাপতি জানালেন, জাতীয় দলে নিয়মিত খেলতে চাইলে দেশে ফিরতেই হবে সাকিবকে। সেটা কবে, কিভাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভারত সিরিজের পর। পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। সাকিবের পর বোর্ডের আরেক মাথা ব্যথার কারণ হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। দায়িত্ব নেয়ার আগে থেকেই হাথুরুকে পছন্দ নয় ফারুক আহমেদের। জানিয়েছিলেন লঙ্কান কোচকে আর রাখতে চান না জাতীয় দলের আশেপাশে। তবে চেয়ারে বসে এখন যেন কিছুটা নমনীয় বোর্ড প্রেসিডেন্ট। জানালেন পাকিস্তান সিরিজের পর নেওয়া হবে সিদ্ধান্ত। হাথুরু সিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। একটা অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তার মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক,
আমরা এ নিয়ে খুব আলোচনা করছি। সব সিদ্ধান্ত পরের জন্য রেখে দেয়া হলেও একটা জায়গায় একমত হতে পেরেছে বিসিবি, আর সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসর। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএল এর বাস্তবতা নিয়ে অনেকে শঙ্কায় থাকলেও বিসিবি সভাপতি জানালেন আগামী বছর জানুয়ারিতে নয়, এগিয়ে এনে এ বছরই আয়োজন করা হবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December, না 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ক্রিকেট বোর্ডে গেল এক যুগে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করা হবে। নতুন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে অডিটের দায়িত্ব। বিসিবি প্রধান নির্বাহী সহ বোর্ডের কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। জনসম্মুখে প্রকাশ করা হবে 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টও। এছাড়া বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। তবে এখনও কমিটি পুনর্বন্টন করা হয়নি। বিকাল ৩টায় শুরু বিসিবি কার্যালয়ে চলল পরিচালনা পর্ষদের 5 ঘন্টার ম্যারাথন মিটিং। এজেন্ডার বাইরেও আলোচনা হয়েছে নানা বিষয় নিয়ে। গেল এক যুগ ধরে একটা পক্ষের নিয়ন্ত্রণে ছিল দেশের ক্রিকেট। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন আত্মগোপনে। তবে দেশের ক্রিকেটে তাদের কুকীর্তি অজানা নয়। ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা ফেরাতে এবার পদক্ষেপ নিচ্ছেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন নতুন সভাপতি। যেসব দুর্নীতির অভিযোগ আছে তার সবকিছুরই তদন্ত হবে। বাদ যাবেন না ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও। এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করা ঠিক নাই। আমাদের সিইও অনেক দিন আছে একই জায়গায়, বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে। ডেফিনেটলি যদি কিছু হয়, কেন ইনভেস্টিগেশন যদি কিছু বের হয়, আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল, যার জন্য অনেকেই দায়ী করেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহকে। ব্যর্থতা অনুসন্ধানে কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট আলোর মুখ দেখেনি। গণমাধ্যমের দাবির প্রেক্ষিতে আগের অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি। অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই, এবং এটা দেখে আমি কাজ করতে চাই। পূর্বাচলে 1000 কোটি টাকা ব্যয়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলেও সেই প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। যাচ্ছি তার কাছে। হয়েছিল গতকাল, এরপর থেকে কিন্তু আলোচনায় পরবর্তী বোর্ড মিটিংটা কবে হবে, অর্থাৎ 13তম বোর্ড মিটিংটা কবে হবে। কারণ জানেন যে বিসিবির যে গঠনতন্ত্র রয়েছে সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট উল্লেখ রয়েছে যে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো পরিচালক যদি পরপর 3টা বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকে তবে তাদের যে ডিরেক্টরশিপ সেটা চলে যাবে। এ কারণে পরবর্তী মিটিংটা আলোচনায় জানেন যে ক্রিকঅপস, টুর্নামেন্ট কমিটি সহ বেশ কিছু কমিটির দুজন তো আসলে ক্রিকঅপস এবং টুর্নামেন্ট কমিটির যারা পরিচালক ছিলেন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি, তাদের পদত্যাগ করে কারণে তাদের সেই স্লটগুলো ফাঁকা হয়েছে। এর বাইরেও কিন্তু বিপিএল সহ মার্কেটিং সহ বেশ কয়েকটি বিভাগের যারা পরিচালক গেল 2টো মিটিংয়ে অনুপস্থিত ছিলেন না, তারা যদি পরবর্তী বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকেন তাদের ডিরেক্টরশিপ চলে যাওয়ার পরে এই ফাঁকা স্লটগুলো কিন্তু পূর্ণ হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু বিসিবির যে 13তম বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে, এবং সেই বোর্ড মিটিংয়েই অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু সেই দিনই চূড়ান্ত হবে যে ফাঁকা স্লটগুলো, অর্থাৎ বিসিবির যে কটি স্লট ফাঁকা হবে সেই ফাঁকা
স্লটগুলো ডিরেক্টর কারা হচ্ছেন। সবচাইতে বোধহয় আলোচনায় চট্টগ্রাম বিভাগ, কারণ জানেন যে আজমর নাসির যিনি কিনা চট্টগ্রাম ডিভিশনাল কোটা থেকে বিসিবি পরিচালক হয়েছিলেন, তার স্লটে যার নামটি বারবার ঘুরে ফিরে আসছে তিনি হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু, জাতীয় দলের সাবেক অধিনায়ক, জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক, জাতীয় দলের সঙ্গে কোচেস তিনি কাজ করেছেন। তার সঙ্গে আসলে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনিও কিছু জানেন না, তবে তিনি বলছেন যে যদি তিনি দায়িত্ব পান তবে কিনা সেই দায়িত্বটা তিনি দারুণভাবে পালন করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে পূর্বাচল যে স্টেডিয়াম, যেটি কিনা পূর্বের নাম ছিল শেখ হাসিনা স্টেডিয়াম, সেই প্রকল্প বাতিল হয়ে গেলেও সেই স্টেডিয়াম পরিদর্শনে আগামীকালকে অর্থাৎ শনিবার 10টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি রয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ এবং একাধিক পরিচালকরা কিন্তু সেই স্টেডিয়ামটায় যাবেন আগামীকাল পরিদর্শনে, এবং আগামীকাল পরিদর্শন শেষে আসলে তারা মূল সিদ্ধান্তটা নেবেন যে এখানে কয়টা মাঠ তারা করবেন। জানেন যে ঘরোয়া ক্রিকেট লিগে কিন্তু মাঠ সংকটের একটা বিষয় রয়েছে এবং তাদের প্রাথমিক যে পরিকল্পনা সেই যে পূর্বাচল স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের কমপক্ষে 2টো মাঠ তারা প্রস্তুত করবেন এবং সেই মাঠ প্রস্তুত করে সেখানে কিনা ঘরোয়া লিগের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো তারা হয়তো পরিচালনা করবেন। সব কিছু আসলে পরবর্তী যে বোর্ড মিটিং হচ্ছে অর্থাৎ 13তম বোর্ড মিটিং যেটা কিনা অনুষ্ঠিত হওয়ার কথা বৃহস্পতিবার, সেই মিটিংটা হওয়ার পরে হয়তোবা জানা যাবে দেশের ক্রিকেটের গতিপথটা আসলে কোথায় যাবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট। মিরপুরের শেরেবাংলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন দেশের ক্রিকেটের নানা ইস্যু নিয়ে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের ইতিহাসের নায়ক মিরাজুল ইসলাম 4 গোল করা আসরের সর্বোচ্চ এই গোলদাতা হতে চান দেশসেরা স্ট্রাইকার। সময় সংবাদে তিনি জানান জাতীয় দলের দীর্ঘদিনের স্ট্রাইকার ঘাটতি কাটানোই লক্ষ্য তার। জাতীয় দলে দিতে চান কাবরেরার আস্থার প্রতিদান। পরন্ত বিকেলে আমাদের সঙ্গে আছে সাফ অনূর্ধ্ব 20 জয়ের নায়ক মিরাজুল ইসলাম। আমরা কথা বলবো মিরাজের সঙ্গে। মিরাজ, কেমন লাগছে দেশে ফিরে? এত ওয়ার্ম ওয়েলকাম। হয়তো ছাদখোলা বাস নেই, কিন্তু তারপরেও সবাই সমর্থকরা অনেকে এসেছে। ছাদখোলা বাস থাকলে কেমন লাগতো? আলহামদুলিল্লাহ ভালোই লাগতো, বাট দেশের যে অবস্থা এই অবস্থায় আমাদের ফুর্তি না করাটাই বেটার আমার মনে হয়। তো সবার জন্য আমাদের দোয়া রইল, দেশবাসীর জন্য, আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেশে ফেরার পর। মিরাজ, দেশে তো এখন একটা কঠিন সময় চলছে, তো আপনারা কি এমন একটা সময়, আপনারা কিন্তু খুব বেশি প্রিপারেশন নেননি, কম প্রিপারেশনে এরকম বাজিমাত করবেন যেটা 3বার পারেনি দল, আপনারা পেরেছেন, কি রহস্য কাজ করেছে? দেখেন, রহস্যর কিছুই নেই, এখানে আল্লাহ পাক আমাদের সহায় হয়েছে দেখে আমরা পারছি। কারণ আমরা যদি 2 দিন আগেও প্র্যাকটিস করে যাই, আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হয় আমরা অবশ্যই জিতবো। আর আমরা যদি 1 বছরও প্র্যাকটিস করে যাই, যদি আল্লাহ পাক সহায় না হয় তাহলে আমরা জীবনেও পারবো না। ঘরোয়া ক্লাবগুলোতে কোথায় খেলতে চান এবং কোথায় আপনাকে নিজেকে দেখতে চান? দেখেন, এবার আমি নতুন সাইনিং করছি আবাহনীতে, ঢাকা আবাহনী। তো তাদের ফরেন কালেকশন নাই, এটা মনে হয় আপনারা জানেন। তো তারা যদি আমাকে, আমার সবসময় ইচ্ছা আমি স্ট্রাইকারে খেলবো। দেশের বাইরে কাকে পছন্দ, কার মতো হতে চান? ফুটবলের মধ্যে আমি কাউকেই ফলো করি না, আমি সবাই ভালো খেলে, তবে কাউকে ফলো করি না। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন সাফ অনূর্ধ্ব 20 জয়ের নায়ক মিরাজুল ইসলাম। আমরা শুনেছিলাম তার লক্ষ্যের কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাফ জয়ের পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দেয়া আর্থিক পুরস্কার বন্যার্তদের ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে মারুফুল হকের শিশুরা। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদে চলে যায় ফুটবলারদের বহনকারী বাস। সেখানে বিজয়ীদের সংবর্ধনা দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নেপাল থেকে ঢাকা, এরপর সোনালী ট্রফি হাতে ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব 20 শিরোপা জেতা যুবারা। বিশেষ দিনটা বেশ ব্যস্ততায় কাটছে লাল সবুজের প্রতিনিধিদের। ক্রীড়া পরিষদে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব মাহমুদ। ঢাকার বেরসিক জ্যাম ঠেলে আসা বিজয়ীদের বেশিক্ষণ আটকে রাখলেন না তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে এই সাফল্যের ধারাবাহিকতা আরও দীর্ঘ করার প্রত্যাশা মিরাজুলদের প্রতি। পাশাপাশি এই সংবর্ধনায় আর্থিক পুরস্কারের ঘোষণা দেন আসিফ মাহমুদ। ফুটবলার, কোচিং স্টাফ সহ স্কোয়াডের প্রতিটি সদস্যদের জন্য মাথাপিছু 25,000 টাকা করে বরাদ্দ সরকারের পক্ষ থেকে। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকের জন্য 25,000
টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। যদিও সেই পুরো অর্থই বন্যার্তদের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন কোচ মারুফুল হক। দেশের এমন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে কোচের মতো সবাই নিজেদের পুরস্কারের টাকা দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের। এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য, এই পুরো টাকাটা আমাদের দরকার না, আমরা টাকাটা অন্য দিয়ে দিচ্ছি। সেমিনার কক্ষে এভাবেই সাদামাটা আর সংক্ষিপ্ততায় শেষ হয় অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলারদের সংবর্ধনা পর্ব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে ক্রিকেটকে বড় করে দেখা উচিত ভারত ও পাকিস্তানের। আইসিসির সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করা থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। বরং দুদেশের সরকারের উচিত আলোচনা সাপেক্ষে এই অস্থিরতার অবসান করা বলে মন্তব্য করেন তিনি। অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে খেলতে যেতে পারলে ভারত কেন পারবে না, এমন খোঁচাও দিয়েছেন আকমল। দুদেশের রাজনৈতিক বৈরিতায় ক্রিকেটটা যেখানে গৌর, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা আইসিসির বহুজাতিক কোনো টুর্নামেন্ট ছাড়া 22 গজের লড়াইয়ে দেখা যায় না এই দু দলকে। মাঠে লড়াইয়ে হার জিতকে ছাপিয়ে জিতে যায় যেখানে রাজনৈতিক দ্বন্দ্বটা। ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ও পেসার পাকিস্তান দলে থাকার পরেও আইপিএল এর মতো বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও জায়গা হয় না তাদের। সেখানেও পড়ে রাজনৈতিক অস্থিরতার প্রভাব। যদিও এমন ঘটনার জন্য দায়ী পাকিস্তানি। 2009-এ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় 6 বছর পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। 2015 সালে জিম্বাবুয়েকে স্বাগত জানিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর গেল 9 বছরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সহ শীর্ষ ক্রিকেটীয় দেশগুলো পাকিস্তান সফর করেছে, কিন্তু অনড় অবস্থানে ভারত ক্রিকেট দল। 2008-এ এশিয়া কাপের পর আর পাকিস্তান সফরে যায়নি টিম ইন্ডিয়া। রাজনৈতিক বৈরিতার প্রভাবে গেল বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তানে খেলতে যেতে নারাজ হওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে খেলে তারা। এবারও গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে সেই একই হাইব্রিড মডেলে। তবে দুদলের এমন অস্থিতিশীল অবস্থার শেষ কোথায়, সে প্রশ্নের উত্তর খুঁজতে এর আগেও ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সরব অবস্থানে ছিলেন। এবার এই বৈরিতার অবসান চান সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। রাজনীতিকে নয়, ক্রিকেটকে মুখ্য করে দেখার আহ্বান জানান তিনি। দুদলেরই উচিত ক্রিকেটের স্বার্থে দুদেশে সফর করা বলেও মন্তব্য করেন সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে ভারত সফর করেছি এবং দেশে ও বাইরে কয়েকটি সিরিজ খেলেছি। আমি সেই সময়গুলো উপভোগ করেছি। ভারতের উচিত পাকিস্তানে আসা এবং পাকিস্তানের উচিত ভারতে যাওয়া। রাজনৈতিক বিষয়গুলো একপাশে রেখে চলুন ক্রিকেট খেলি ও ভালোবাসি। দুদেশের সরকারকে আলোচনা সাপেক্ষে এই রাজনৈতিক বৈরিতার অবসানেরও আহ্বান জানান তিনি। আইসিসির কাছ থেকে সুবিধা নেওয়া ভারতের উচিত ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দেয়া বলেও কড়া মন্তব্য করেন তিনি। যখন অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তান সফর করতে পারে, ভারত কেন নয়? ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। দুই দেশের সরকারের আলোচনায় বসে কথা বলা উচিত। এতে ক্রিকেটের ফায়দা হবে। প্রথমে আপনি এশিয়া কাপ নিয়ে নিলেন, এখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও বলছেন। দেশে ক্রিকেট ফেরানোর জন্য পাকিস্তান কঠোর পরিশ্রম করেছে। ভারত যদি পাকিস্তানকে আমন্ত্রণ জানায়, আমাদের সরকার কখনো আটকাবে না। ভারতীয় সরকারের এমনই করা উচিত। রাজনীতি দূরে রেখে চলুন ক্রিকেট খেলি। তবে খুব শিগগিরই দুদলের এমন অস্থিরতার অবসান হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে তা অস্বীকার করেছেন সাবেক ক্রিকেটার। উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাকনহাট সংলগ্ন একটি জায়গা জোর করে দখল করেন দেশের সাবেক অধিনায়ক। সংবাদ সম্মেলন করে পাইলটের বিরুদ্ধে এমন অভিযোগ করেন রাজশাহীর স্থানীয় শাহানুর ইসলাম মুকুল। আইনিভাবে এই সমস্যা সমাধানের দাবি জানান তিনি। তবে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন পাইলট। তার দাবি একটি চক্র তাকে বিতর্কিত করতে এবং আদালতের বারান্দায় তুলতে এমন ফোন দিয়ে এটেছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্গঠনে খালেদ মাসুদ পাইলটের নাম আলোচনায় আসায় তাকে হেয় প্রতিপন্ন করতে চক্রটি উঠে পড়ে লেগেছে বলেও দাবি তার। যেখানে দেখা যাচ্ছে যে ওনারা যে বললাম যে ভাই এটা তো আপনি ঠিক করেননি, বলছেন না আমি জমি কিনেছি। আপনি কার কাছ থেকে কিনলেন? তা আমি অন্য অন্য লোকের কাছ থেকে কিনেছি। 66.94 জমির দাগ। ও বলছে আমি এখানে 33 কিনেছি। 33 কেনার পরে সে পুরোটা দখল করে নেয়। 100 ভাগ এটা উদ্দেশ্য প্রণীত। এবং আমি উনি যেটা অনেক ডিটেলস বলছিল আমি বলে দিই। জিনিসটা হচ্ছে যে আমি যতদূর জানি
ওনাদের একটা যে জমির পরিমাণ ছিল, তো ভাই বোনের যেটাই হোক, যে পরিমাণ অংশটা ওনারা কিনেছে ওই পরিমাণ অংশ ওই মালিক অলরেডি বিক্রি করে দিয়েছে অনেক আগেই। ওনারা চেয়েছে আমাকে শুধু কোর্টে হ্যারাসমেন্ট করবে, এইভাবে বিভিন্ন মানুষকে ওনারা করে থাকেন যে একটা জমিতে কোনো প্রবলেম থাকলে ওনারা ওই জমিতে একটা অংশ কিনে আর অন্য ভাগিদারকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মোকদ্দমা দিয়ে ওনারা শুধু এই কোর্টে পাঠায় আর এই ধরনের সিস্টেমে তারা করে থাকেন। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং অনূর্ধ্ব-20 সাফ শিরোপা জয়ী 4 ফুটবলারকে নিয়ে ভুটান গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 5 ও 8 সেপ্টেম্বর খেলবে 2টি প্রীতি ম্যাচ। জয়ই লক্ষ্য জামাল ভুঁইয়াদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর থাকছে দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।